তিব্বত সীমান্তে পাহাড়ি ঢলে নেপালে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ১৬, নিখোঁজ শত শত পর্যটক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়তে পারে হতাহতের সংখ্যা। আইআরজিসির শীর্ষ ৫ কমান্ডারের তথ্য পেতে $১ কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাল্টা জবাবে ট্রাম্প পুত্র ব্যারনকে হত্যার পরিকল্পনার ভিডিও প্রকাশ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপেও সচল ইরানের অর্থনীতি, মূল্যস্ফীতি ৮৯% পৌঁছালেও কমেনি জনসমর্থন, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা চীনের। বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত, অবৈধ অভিবাসনের পর এবার বৈধ অভিবাসনে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের, অনিশ্চয়তা ও ভোগান্তিতে হাজারো মার্কিন ভিসা প্রার্থী। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পানির ঢলে নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৩৮৪ পর্যটক। বন্যায় প্লাবিত হয়েছে দেশটির কয়েকটি এলাকা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নেপালের নোয়াকোট ও ধাদিং জেলার উপর দিয়ে প্রবাহিত ভোতেকোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ার পর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নেপালি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে আসা পানির ঢলেই নদীর পানি দ্রুত বেড়ে যায়। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে নেপাল নিউজ জানিয়েছে, নোয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকা থেকে ৩৮৪ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জনই ভারতীয়। এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ জন নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীর আরও ৭ সদস্যেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বন্যায় দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করেছে নেপাল সেনাবাহিনী। হেলিকপ্টারে করে সেনা সদস্য ও দুর্যোগ মোকাবেলা দলের সদস্যদের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। নেপাল সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্গত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে বন্যার কারণে বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকাগুলোতে নিখোঁজ পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ইরানের ৫ শীর্ষ আইআরজিসি কমান্ডারের তথ্য পেতে সর্বোচ্চ $১ কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য একই অঙ্কের পুরস্কারের ঘোষণা এসেছে। আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি জানায়, আইআরজিসির ৫ কর্মকর্তার অবস্থান বা পরিচয় সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ $১ কোটি পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তাদের মধ্যে রয়েছেন আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি, খাতামাল আম্বিয়া সদর দপ্তরের প্রধান আলী আবদুল্লাহি, ড্রোন বাহিনীর প্রধান সাইদ আগাজানি, সাইবার শাখার প্রধান হামিদ রেজা জোলাস গারিয়ান এবং গোয়েন্দা বিভাগের প্রধান মাজিদ খাদিমি। ওয়াশিংটনের অভিযোগ, এসব কর্মকর্তা ইরানের সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং তাদের মাধ্যমে বিভিন্ন সশস্ত্র ও সাইবার কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর মধ্যেই সামনে আসে ব্যারন ট্রাম্পকে ঘিরে একটি ভিডিও। প্রায় ৩ মিনিটের ওই ভিডিও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচার করা হয়। সেখানে ব্যারন ট্রাম্পকে কোথায় বা কিভাবে হত্যা করা হতে পারে এমন ইঙ্গিতের পাশাপাশি $১ কোটি পুরস্কারের কথা বলা হয়। তবে পুরস্কারের এই বিষয়টি ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সিএনএন জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটির বিষয়ে অবগত এবং সম্ভাব্য হুমকি হিসেবে বিষয়টি তদন্ত করছে। মার্কিন এক ফেডারেল কর্মকর্তা বলেছেন, ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে আসা ধারাবাহিক হুমকির অংশ হিসেবেই ভিডিওটিকে দেখা হচ্ছে।
এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, তবে কখন, কিভাবে বা তার কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। সব মিলিয়ে একদিকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তথ্য পেতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে উঠে আসছে ট্রাম্প পুত্রের বিরুদ্ধে একই অঙ্কের পুরস্কারের বার্তা। ফলে দুই দেশের সংঘাত যে এখন সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার পর্যায়ে চলে যাচ্ছে, পাল্টাপাল্টি এই ঘোষণাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা, নো অবরোধ, মূল অর্থনীতির চাবিকাঠি তেল রপ্তানি বন্ধ, আর কয়েক মাসের যুদ্ধ, সব মিলিয়ে ভয়াবহ চাপের মধ্যে থাকার কথা ইরানের। কিন্তু এত কিছুর পরও দেশটির অর্থনীতি কিভাবে সচল রয়েছে? দেশের জনগণই বা কেন এমন সরকারকে নিঃশর্তভাবে সমর্থন করে যাচ্ছে? যুদ্ধের মধ্যে নেতৃত্বে বিশাল শূন্যতা তৈরি হলেও ইরানের বাজারে পণ্যের সরবরাহ সচল রয়েছে। সরকারি কর্মীদের বেতন, পেনশন দেওয়া হচ্ছে এবং ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের ধসও দেখা যায়নি। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ইরানকে এমন একটি বিকল্প অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে বাধ্য করেছে, যা এখন যুদ্ধের চাপ সামলাতে কাজে আসছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিকল্প বাণিজ্য ব্যবস্থা। চীন, রাশিয়া, তুরস্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথ, রেলপথ এবং অনানুষ্ঠানিক বাণিজ্য নেটওয়ার্কের পাশাপাশি তেল রপ্তানির নিজস্ব ব্যবস্থাও গড়ে তুলেছে তেহরান। ফলে প্রায় 4 যুগের মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে আন্তর্জাতিক বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ঋণ ও বিদেশি বিনিয়োগের উপর ইরানের নির্ভরতাও তুলনামূলকভাবে কম। ফলে যুদ্ধের সময় বিদেশি মূলধন ব্যাপকভাবে দেশ থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ অনুযায়ী, স্বাভাবিক সময় যে বিচ্ছিন্নতাকে ইরানের অর্থনীতির দুর্বলতা হিসেবে দেখা হয়, যুদ্ধের সময় বরং সেটি কিছুটা সুরক্ষা দিচ্ছে। তবে এই টিকে থাকার মূল্য কম নয়। দেশটির মূল্যস্ফীতি আকাশছোঁয়া, রিয়ালের দরপতন হয়েছে ব্যাপক হারে এবং জ্বালানি সংকটও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে ইরানের অর্থনীতি সংকুচিত হতে পারে 5.4%, আর দেশটির সরকারি হিসাবে জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 88.6%। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে প্রায় 135%, আর আমিষের প্রধান উৎস মাংসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 178%। অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকলেও অর্থনীতির ধাক্কা সামলাতে হচ্ছে সাধারণ মানুষকেই। আর এটিকেই পুঁজি করে ইরানকে চাপে রাখতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে, অর্থনৈতিক চাপ বাড়ালে তেহরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে। কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। অর্থনৈতিক সংকট যত গভীর হবে, যুক্তরাষ্ট্রের চাপের জবাবে ইরানের কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে। অর্থাৎ তেহরান কৌশলগতভাবে অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে এমন পদক্ষেপ নিতে পারে যাতে চাপ প্রয়োগকারীকেই তার চড়া মূল্য দিতে হয়। ইতিমধ্যে সেই বার্তাই দিতে শুরু করেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেবে তাদের স্বার্থেও আঘাত আসতে পারে, যার অর্থ দাঁড়ায় নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্ররা হরমুজ প্রণালী ব্যবহারের যে সুফল ভোগ করত তা আরও সংকুচিত হয়ে যাবে। ঠিক এখানে চীন ইরানের জন্য মাস্টার স্ট্রোক হিসেবে নিজেকে সামনে এনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে তাদের স্বাভাবিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বন্ধ করার কোনো কারণ তারা দেখছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, চীন ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এটাই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ইরানের প্রধান বাণিজ্য অংশীদার চীন, তুরস্ক, ইরাক ও রাশিয়াকে ওয়াশিংটন কতটা নিজেদের দিকে টানতে পারবে তার উপর অনেকটাই নির্ভর করছে নতুন নিষেধাজ্ঞার কার্যকারিতা। বিশেষ করে চীন ইরানের তেলের বড় ক্রেতা হওয়ায় বেইজিংকে পাশ কাটিয়ে তেহরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করা কঠিন।
ফলে লড়াইটা এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনীতি, তেল, বাণিজ্য পথ এবং কূটনীতির ময়দানেও। যুক্তরাষ্ট্র চাইছে অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করাতে, আর তেহরান দেখাতে চাইছে নিষেধাজ্ঞা দিয়ে তাকে দুর্বল করা গেলেও পুরোপুরি ভেঙে ফেলা সহজ নয়। শেষ পর্যন্ত কে আগে চাপ সহ্য করতে না পেরে অবস্থান বদলাবে, ওয়াশিংটন নাকি তেহরান? সেটি এখন এই সংঘাতের সবচেয়ে বড় প্রশ্ন। মাহমুদুল হাসান, টাইমস টুডে। বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আকস্মিক এই সিদ্ধান্তে আটকে যাচ্ছে আগে থেকে নির্ধারিত সব ভিসা সাক্ষাৎকার। আর এর মাধ্যমে সামনে আসছে ট্রাম্প প্রশাসনের ভিসা নীতিতে নতুন কিছু পরিবর্তনের আভাস। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি। সেই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করতেই ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত কি, কিংবা কতদিন এই স্থগিতাদেশ চলবে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই পদক্ষেপকে শুধু একটি সাধারণ প্রশিক্ষণ কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই, কারণ প্রশিক্ষণের লক্ষ্যই হল ভিসা আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই করা এবং সব দূতাবাস ও কনসুলেটে অভিন্নভাবে আবেদন মূল্যায়ন নিশ্চিত করা। বিশেষ করে কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়বেন কিনা, সেটিও যাচাই করতে কনসুলার কর্মকর্তাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিবাসন নীতি। দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বৈধ অভিবাসনের পথও কঠিন করা হয়েছে। ভিসা ও গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি আবেদনকারীদের রাজনৈতিক মতামত ও অনলাইন কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, নতুন এই সিদ্ধান্তের সময়টি তাৎপর্যপূর্ণ। মাত্র কয়েকদিন আগে একটি মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতিকে আইনগত ক্ষমতার বাইরে বলে বাতিল করেছে। এরপরই বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সামনে এলো। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে যাদের সাক্ষাৎকার আগে থেকে নির্ধারিত ছিল, তাদের অনেকের অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। নতুন তারিখ পরে জানানো হবে। তবে কতদিন এই প্রক্রিয়া চলবে কিংবা নতুন অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ফলে বিশ্বজুড়ে হাজারো মার্কিন ভিসা প্রার্থীর জন্য তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সব মিলিয়ে নতুন করে কোনো দেশের নাগরিকদের ওপর সরাসরি ভিসা নিষেধাজ্ঞা না দিলেও ট্রাম্প প্রশাসন বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পুরো প্রক্রিয়াকে আরও কঠোর যাচাইয়ের আওতায় আনতে যাচ্ছে। আর এই পরিবর্তন সাময়িক নাকি মার্কিন ভিসা নীতিতে বড় কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা, সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।